আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। ১ম যে খবরটি রয়েছে সেটি হলো ডোনাল্ড ট্রাম্পকে চীন কি বার্তা দিল ইরান ইস্যুতে? পাশাপাশি যখন ডোনাল্ড ট্রাম্প চীনে আছেন, ঠিক সেই সময়টি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ভারত সফরে আছেন। অন্যদিকে গুরুত্বপূর্ণ খবর হলো লেবাননের হিজবুত বাহিনী আমাদের নেতা কাকুর বাহিনীকে খুঁজে, খুঁজে মারছে এখন। যেখানে পাচ্ছে সেখানেই মোটামুটি ধোলাই চালাচ্ছে। অনেকে হতাহতের খবর পাওয়া গেছে। ৩ নাম্বার, ওমান সাগরে ভারতের জাহাজ এবার আক্রান্ত হয়েছে এবং শোনা গেছে সেটি ডুবে গেছে। পাশাপাশি সৌদি আরব ইরানের শরণাপন্ন হচ্ছে। সৌদি আরব এখন ইরানকে বলছে, "আসো আমরা একটা চুক্তি করি।" কি সেই চুক্তি? পাশাপাশি পাকিস্তান ক্রুজ মিসাইল পরীক্ষা চালালো। আর তুরস্ক ৫০টি ছোট বোট গাজায় সাহায্যের জন্য পাঠালো। তুরস্কের গেম প্ল্যান কি? চলুন আমরা আরো বেশ কিছু খবর আপনাদের জানাবো। ১ম যে খবরটি দিয়ে শুরু করতে চাই পাকিস্তান। পাকিস্তান নতুন আরেকটি ক্রুজ মিসাইল পরীক্ষা চালালো, যেটা শত্রুকে মোবাইল লঞ্চারের মতো পজিশন থেকে হিট করতে পারবে, নিচু লেভেল থেকে উপরে, উপর থেকে নিচে বিভিন্ন ফরম্যাটে সহজে অ্যাটাক করতে পারবে। সেইভাবে তৈরি করা হয়েছে। বলা হচ্ছে ফাত্তা 4 সেই ক্রুজ মিসাইলটির নাম, যার উম মানে লংজিভিটি বা আমরা যেটাকে দূরত্ব বলতে পারি। আক্রমণের দূরত্ব হলো ৭৫০ থেকে ১০৫০। অর্থাৎ পাকিস্তান অনায়াসে তার শত্রু রাষ্ট্রটির যেকোনো স্থানে এই ক্রুজ মিসাইলটিকে পৌঁছে দিতে পারবে অ্যাটাকের সময়। এবং এটা ৪৫০ থেকে ৫০০ মতো বিস্ফোরক বহন করতে পারবে। আজকে পাকিস্তান এটিকে লঞ্চ করেছে এবং এই ক্রুজ মিসাইলের অনেকগুলো ফরম্যাট নিয়ে আলোচনা করা যায়। আমরা আজকে এটা যেহেতু আমাদের প্রধান বিষয় নয়, শুধু এইটুকু জানালাম যে পাকিস্তান ভারতের পরপর এবার নিজেরা নিজেদের শক্তি দেখালো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, তুরস্ক প্রায় ৫০টির অধিক ছোট বোট তারা গাজার উদ্দেশ্যে পাঠালো, যেগুলো স্পেনের বার্সেলোনা থেকে আসা ফ্রিডম ফ্লোটিলা এগুলোর সাথে যুক্ত হবে এবং এগুলো গাজার সাহায্য পাঠাবার কাজে ব্যবহার করা হচ্ছে তুরস্কের পক্ষ থেকে। পাশাপাশি ইসরায়েল কিছু বিষয়ে টেনশনে আছে তুরস্ককে নিয়ে। তারা তাদের কিছু গণমাধ্যম আজকেও দেখলাম, গত কয়েকদিন আগেও দেখলাম যে ইসরায়েলের বেশ কিছু গণমাধ্যম প্রকাশ করেছে তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে বড় পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। একটি প্রতিবেদনে এরকম বলা হয়েছে যে তুরস্ক ইসরায়েলের চারপাশে তাদের ঘাঁটি তৈরি করছে। ঘাঁটি বলতে কি বোঝা যায়? যেমন আমেরিকা রাশিয়াকে টেক্কা দিতে বা টক্কর দিতে পুরো ইউরোপে তার ঘাঁটি আছে। পৃথিবীর ৮০টি দেশে ৮০০টি মার্কিন সেনাদের ঘাঁটি রয়েছে। এবং এবার ইরান কেবল গালফ কান্ট্রির ১৬টি মার্কিন বেজ ধ্বংস করেছে, সামরিক ঘাঁটি ধ্বংস করেছে ইরান গালফ কান্ট্রিতে। তো তুরস্ক ইসরায়েলের প্রতিবেশী দেশগুলোতে তার অবস্থান পাকাপোক্ত করছে। তারা লেবানন, লিবিয়া, সিরিয়া, সোমালিয়া, সুদান, মিশর এইরকম করে ইসরায়েলের প্রতিবেশী যে দেশগুলো, আরেকদিকে আছে ইরাক, সবগুলো দেশ তুরস্ক কৌশলে কোথাও সামরিক ঘাঁটি, কখনো বাণিজ্যিক ঘাঁটি, কখনো তাদের সাথে সামরিক চুক্তি করতে যাচ্ছে। এখন তুরস্ক প্রবেশ করছে আরেকটি চুক্তিতে। সেটি কি? পাকিস্তান সৌদি আরবের যে সামরিক চুক্তিটি আছে এবং এক রাষ্ট্র আরেক রাষ্ট্র আক্রান্তের বিষয়ে যে চুক্তিটি করেছে, যে একে অপর, একজন আক্রান্ত মানে অপরজন আক্রান্ত, তো সেই চুক্তিটির মধ্যে এবার তুরস্ক এবং কাতার প্রবেশ করতে যাচ্ছে, যেটা আমি গত ২ দিনে আপনাদের একাধিকবার এই খবরটি দিয়েছি। তো বলা হচ্ছে যে তুরস্ক এই সময়টিতে এসে একটা অসাধারণ খেলা খেলছে। একদিকে আরবদের মধ্যে মিশে যাচ্ছে এবং আরবদের বোঝাচ্ছে যে তোমাদেরকে
আধুনিক প্রযুক্তি আমরা দেব, তোমাদেরকে আমরা আর দখল করব না, বা তোমাদের মধ্যে আমরা পূর্বের ওসমানী সালতানাত প্রতিষ্ঠায় কাজ করছি না, তোমরা শুধু নিয়ম মেনে চলো। অ্যাটলিস্ট সৌদি তুরস্কের ভাই হয়ে থাকো, কাতার তুমি আমার ভাই হয়ে থাকো। তোমাকে শোষণ করার চেয়ে তুমি যদি নিজেই একটা সুন্দর শাসন ব্যবস্থা তৈরি করো বা মুসলিম উম্মার কাজে লাগো, সেটা আমাদের জন্য শ্রেষ্ঠ হবে। তো তুরস্ক এই মেসেজগুলো পৌঁছতে পারছে বলেই ভিতরে মানে আরবদের সাথে একটা ভালো যোগাযোগ তৈরি হচ্ছে, সম্পর্ক হচ্ছে। যে তুরস্কের সাথে মিশরের সম্পর্ক খুব খারাপ হয়ে গিয়েছিল ব্রাদারহুডের মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসিকে সরাবার কারণে। সেই তুরস্ক মিশরের সাথে গাজা ইস্যুতে বা ইসরায়েলের উপর চাপ তৈরিতে ভালো সম্পর্ক সৃষ্টি করছে। আবদেল ফাত্তাহ আল সিসির সাথে এখন এরদোয়ান চেষ্টা করছেন ভালো সম্পর্ক তৈরি করতে, কারণ একদিকে গাজাকে রক্ষা করতে হবে তুরস্ককে, অন্যদিকে ইসরায়েলের উপর চাপ তৈরি করতে হলে ইসরায়েলের প্রতিবেশী দেশ মিশরের সাথে সম্পর্ক সৃষ্টি করতে হবে। তো এই বিষয়গুলোকে নেগেটিভ অর্থে দেখছে ইসরায়েল, এবং এগুলি ইসরায়েল বলছে যে তুরস্কের উদ্দেশ্য কি, যে আমার চারপাশে প্রতিটা দেশে, যেমন সিরিয়া এখন পুরোটা ইসরায়েলের তুরস্কের কবজা। পৃথিবীর সবগুলো দেশ সিরিয়াতে ছিল, অর্থাৎ পরাশক্তিগুলো রাশিয়া, ইরান, আমেরিকা, ইসরায়েল সবাই ছিল, আরব আমিরাত, সবাইকে পিটিয়ে সরিয়ে একক তুরস্ক জোরানি বাহিনীর পক্ষে দাঁড়িয়ে তাদের বিজয় এনে দিয়েছে। এখন যদি বলা যায় পুরো সিরিয়া হলো তুরস্কের কন্ট্রোলে, তুরস্ক যা চাইবে সিরিয়া তাই হয় ধরেন। তো সিরিয়া হলো ইসরায়েলের আরেকটি প্রতিবেশী দেশ। লেবানন, যে হিজবুল্লাহ লেবানন, সেই লেবাননের পক্ষেও বেশ ইদানিং ভালো ভালো কথা বলছে তুরস্ক। লেবাননের উপর যে হামলাগুলো হচ্ছে এটারও সমালোচনা করছে, এবং ভেতরে ভেতরে লেবাননের সাথেও তুরস্কের সম্পর্ক ভালো করতে চেষ্টা করে যাচ্ছে, এবং হিজবুল্লাহর সাথেও ভালো করার প্রক্রিয়ায় কাজ করছে হাকান ফিদান, অর্থাৎ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তো এটিকে নিয়ে আতঙ্কে আছে ইসরায়েল, যে তুরস্ক আসলে কি করতে চাচ্ছে, চারদিকে কেন তার এই বলয় তৈরি করছে আমার বিরুদ্ধে। তৃতীয় গুরুত্বপূর্ণ খবর হলো হরমুজ প্রণালী থেকে ওমান সাগরে পা রাখা ভারতীয় জাহাজ, তার উপর হামলা হয়েছে। কিছু গণমাধ্যম বলছে আক্রান্ত হয়েছে, আর কিছু গণমাধ্যম বলছে আক্রমণের পর ডুবে গেছে। ভারত এটার কঠোর সমালোচনা করেছে। কখন? যখন ভারতে রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে এই হামলাটি কারা করেছে এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। তবে আজকে মার্কিন একটি জাহাজ বা মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট বা মার্কিন মিত্রদের একটি জাহাজ হামলা করে আটক করে নিয়ে গেছে ইরান, এমন একটি খবর পাওয়া গেছে। প্রিয় দর্শক, সৌদি আরব ইরানের সাথে বেশ ভালো সমস্যা জড়িয়েছিল। ইভেন রয়টার্স, ওয়াশিংটন পোস্ট, সিবিএস নিউজ, আর অনেকগুলো গণমাধ্যম দাবি করেছিল যে শুধু আরব আমিরাত না, সৌদি আরব গোপনে নিজের নাম প্রকাশ না করে গোপনে ইরানে হামলা করেছিল। তো এই বিষয়টি নিয়ে আমি গতকালকে আপনাদের লাইভে বলেছিলাম যে এই বিষয়টি ইরানও জানত। এরপর যেটি হয়েছে যে সৌদি আরব ইরানের সাথে একটা মধ্যস্থতা করে নিয়েছে, যে কারণে ইরান পরবর্তী সৌদি আরবে হামলা কমিয়ে দেয়। এখন শোনা গেছে যে সৌদি আরব পাকিস্তানের মাধ্যমে ইরানকে কিছু বার্তা পাঠিয়েছে। পাশাপাশি সৌদি আরব নিজে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একাধিকবার টেলিফোন আলাপ হয়েছে, একে অপরের সাথে যোগাযোগ চলছে। সৌদি আরব ইরানকে বলছে যে আসো আমরা একটা চুক্তি করি। আর সে চুক্তিটি কি হতে পারে? যে তোমরা আমাদেরকে আক্রমণ করবে না, আমরা তোমাদের আক্রমণ করবো না, আমাদের মধ্যে একটি এমন চুক্তি হবে যে চুক্তিতে আমরা একে অপরের পাশে থাকব, সাহায্য সহযোগিতা থাকবে, সামরিক বিষয়গুলো আমরা আদান প্রদান করব, কিন্তু কেউ কাউকে আমরা অ্যাটাক করব না। এই প্রস্তাবে ইরান খুশি। তবে ইরান একটি প্রশ্ন করেছে সৌদি আরবকে যে আমি তো তোমাকে আক্রমণ করছি না। প্রশ্ন হলো, তোমার দেশ, তোমার আকাশ, তোমার দেশের ঘাঁটি ব্যবহার করে যদি কেউ আক্রমণ করে সেক্ষেত্রে ইরানের ভূমিকা কি হতে পারে? ঠিক ইরান এমন একটি প্রশ্ন করলো, সৌদি আরবের এই উত্তরটা আসলে খুঁজতে খুব কষ্ট করতে হচ্ছে, কারণ সৌদি আরবের ভেতর থেকে আমেরিকা অ্যাটাক করেছিল ইরানের ভেতরে। ইরান বলছে যে ধরো ইরানের ভূমি থেকে অন্য কোনো দেশ তোমার উপর আক্রমণ করছে, তুমি কি করবে?
ইরানই তো আক্রমণ করবে, নাকি প্রতিশোধ নেবে ইরানে, নাকি অন্য কোথাও অন্য কোনো দেশে মারবে? তো আমি যদি কোনো তোমার শত্রুকে ঘাঁটি দেই আমার দেশের মধ্যে, তোমার শত্রু কিন্তু আমার বন্ধু, সে, আমি ঘাঁটি দিয়েছি তাকে, সে তোমাকে আক্রমণ করলো, তুমি কি ইরানে পাল্টা জবাব দিবে, নাকি তার দেশে চলে যাবে বা অন্য কিছু করবে? ইরান বলছে, আসো তোমার সাথে আমি সকল চুক্তি করতে চাই, প্রয়োজনে তোমাকে আমি নিউক্লিয়ার বানিয়ে দেব, মানে পারমাণবিক বোমার তৈরিতে তুমি যদি বানাতে চাও, তুমি মনে করছো ইরান যদি নিউক্লিয়ার বানায় তাহলে তুমি সবচেয়ে বেশি হুমকিতে থাকবে, প্রয়োজনে আমি তোমাকে বানিয়ে দেব। ইরান বলছে সৌদিকে যে প্রয়োজনে আমি তোমাকে নিউক্লিয়ার বানিয়ে দেব, কেউ তো তোমাকে দেবে না, আমি তোমাকে গোপনীয় প্রকাশক বানিয়ে দেব, তোমার কাছেও নিউক্লিয়ার থাকুক, পৃথিবীর প্রত্যেকটা মুসলিম দেশে নিউক্লিয়ার থাকুক, কারণ নিউক্লিয়ার একটা দেশের অস্তিত্ব রক্ষা এখন মানে প্রয়োজন। কারণ আমার কাছে ছিল না বলেই আমাকে আমেরিকা ইসরায়েল অ্যাটাক করেছে, আমার কাছে থাকলে ওরা অ্যাটাক করতো না, আমি ছোট হই আর বড় হই। কিন্তু সৌদি আরব বিশ্বাস করতে পারছে না আসলে, কারণ তার সাথে অনেক রকম দ্বৈরথ আছে, বিরোধ বা অনেক রকম দূরত্ব আছে। তো এই বিষয়গুলোর জন্য ইরান পাকিস্তানকে আর সৌদি আরব পাকিস্তানকে, দুটো দেশ পাকিস্তানকে ব্যবহার করে, যেমন আমেরিকা পাকিস্তানকে ব্যবহার করছে। বলা হচ্ছে যে পাকিস্তান যদি এই দুত্রিয়ালিতে সফল হয় তাহলে সৌদির সাথে ইরানের দূরত্বটা কেটে যাবে, আর এই দূরত্বটা কেটে যাওয়া মানে হলো মধ্যপ্রাচ্যে ইসরায়েল আবার বিপদে পড়ে যাওয়া। অর্থাৎ ইরান মধ্যপ্রাচ্যের চাবিটা তার হাতে পেলে পুরো আরবকে তার পাশে নিয়ে একমাত্র কি বলবো জর্দান আর আরব আমিরাত, জর্দানের হিসাবটা পড়ে, এটাকেও মোটামুটি কায়েল করে ফেলবে সৌদি আরব, কিন্তু আরব আমিরাত বিস্ফোরা যাকে বলি, বিশ্বাসঘাতক, তাদের অবস্থাটা আসলে কি হবে? এক ভাই প্রশ্ন করেছেন, এই তুর্কি ও পাকিস্তান ব্লকে কেন বাংলাদেশ ঢুকছে না? আমি জানি না কেন ঢুকছে না, ঢুকতে পারে, যেহেতু এখন শেখ হাসিনা ক্ষমতা নেই, আছেন তারেক রহমান, তিনি অবশ্যই এই ব্লকে ঢুকতে পারেন। এই ব্লকে ঢোকা মানে ভারত আমাদের একটা অ্যাটাক করলে প্রতিটা দেশ বাংলাদেশের পাশে থাকবে, ছোট দেশগুলোকে চুক্তি করা উচিত। এখন তারা বাংলাদেশকে নেবে কিনা, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যথেষ্ট প্রশংসা আছে, কিন্তু আমাদের হাতে আধুনিক কোনো অস্ত্র নেই। আমাদেরকে এখন তুরস্কের কান ফাইটার কেনা উচিত, পঞ্চম প্রজন্মের স্টিল প্রযুক্তির। আমাদেরকে পাকিস্তান থেকে 70 থান্ডার কেনা উচিত, আমাদের কেনা উচিত J-10, J-20। আমি কালকেও আমাদের এক বিশেষজ্ঞ ভাইয়ের সাথে আলাপ করছিলাম, তো তিনি আমাকে বলছিলেন এই কথাগুলো বলেন চ্যানেলে। আমাদের অনেক সময় দেখবেন বিমান বাহিনীর, সেনাবাহিনীর একদম উপরস্থ অফিসার, ব্রিগেডিয়ার জেনারেল টেনারেলদের সাথে মাঝে মাঝে কথা হয়। তো আমি ঢাকাতে কোনো একটি জায়গায় বসে ডিএসএস এর একটা ক্যাফে বসে তার সাথে কফি খাচ্ছিলাম। তিনি বলছিলেন যে আপনার এই কথাগুলো একটু বলেন, আমাদের এই অস্ত্রগুলো থাকা খুব জরুরি। তার কথাটা আমার খুব ভালো লাগছে যে আজকে ইরান আমেরিকাকে জবাব দিচ্ছে, মাত্র দুটো প্রযুক্তি ইউজ করেছে, এক ড্রোন, সুইসাইড ড্রোন, আর হলো মিসাইল। ইরান ভেরিয়েন্ট মানে ব্যাপক ভয়াবহ কিছু মিসাইল তৈরি করেছে, যেগুলো আমেরিকা এবং ইসরায়েলের কাঁপন ধরিয়ে দিয়েছে। কিন্তু দেখেন, পুরো আমেরিকার হাতে পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তি আছে, উন্নত সবকিছু আছে, সেই আমেরিকা, ইসরায়েল, যাদের কাছে পৃথিবীর সবচেয়ে দামি এবং উন্নত প্রযুক্তির অস্ত্র আছে, তাদেরকে মাত্র ড্রোন আর মিসাইল দিয়ে কিভাবে কাবু করলো? তো বাংলাদেশ তো কোনো একটি সাইডে তার ডেভেলপ করতে পারে মিসাইল, ড্রোন। কতদিন আমরা কিনে কিনে আনবো? আমাদের সেনাবাহিনীকে দিয়ে ফার্নিচার বানানো হয়, আমাদের সেনাবাহিনীকে দিয়ে রাস্তাঘাট নির্মাণ করা হয়, ভবন বানানো হয়, সামরিক কু করা হয়, শেখ হাসিনার জুতা টানানো হয়, রাস্তার জ্যাম ঠিক করা হয়। আমাদের সেনাবাহিনী এই কাজের জন্য পাঠানো হয়েছে, এই কাজের জন্য তৈরি করা হয়েছে বিশাল বাজেটের সেনাবাহিনী। আমাদের সেনাবাহিনী যথেষ্ট মেধাবী, বুদ্ধিমান, তারা ইউএনএ যথেষ্ট প্রশংসার সাথে কাজ করে, তাদেরকে আরো মেধা নির্ভর কাজে রাখতে হবে। শেখ হাসিনা তার 15-16 বছরে আমাদের সেনাবাহিনীকে একেবারে কি বলবো ধ্বংস করে দিয়ে গেছে। তাদেরকে রাজনৈতিক বলয়ে ফেলে শেখ হাসিনার গুণগান গিয়ে বড় বড় পদ বাগানো ছাড়া সেনাবাহিনী আর কি করেছে? ভবন, রাস্তাঘাট, ফার্নিচার এগুলি বানিয়েছে। আর পৃথিবীর বিভিন্ন দেশের সেনাবাহিনী ড্রোন, মিসাইল, তারা কি করছে, আমরা কি করছি? এই যে পাকিস্তান আজকে ক্রুজ মিসাইল পরীক্ষা চালালো, আমাদের বাংলাদেশের সেনাবাহিনী কবে একটি মিসাইল নিজেরা বানিয়ে পরীক্ষা চালাবে? এত বাজেট আমরা কেন খরচ করি? মানে রাষ্ট্রের ক্ষমতা কে বসবে, কখন 111 আসবে, কখন এটা করবে, এগুলোর জন্য কি আমরা রাখছি আমাদের সেনাবাহিনীকে? তো আমাদের সেনাবাহিনীকেও সেই প্রতিযোগিতায় যেতে হবে, পাকিস্তানের সাথে, ভারত নয়, পাকিস্তানের সাথে, চীনের সাথে, তুর্কিদের সাথে,
আমাদের কোলাবোরেশন করে কাজ করতে হবে, জয়েন্ট অ্যাডভেঞ্চারে কাজ করতে হবে। আমাদের যেটা নাই, ইদানিং পাকিস্তানের বেশ কয়েকজন সামরিক অফিসার, আমি নাম বলতে চাই না, তারা বাংলাদেশ সফর করেছেন, বিমান বাহিনীর অনেকে সফর করেছেন, শুনেছি কাজগুলো ভালো হচ্ছে নিঃসন্দেহে। তারা বাংলাদেশকে কিছু প্রশিক্ষণ দেন, এটা আমাদের দেশের জন্য খুব ভালো হবে। দর্শক, আসি আরো কয়েকটা গুরুত্বপূর্ণ খবরে। তো এখন লিবিয়া, এতদিন লিবিয়াতে কি লেবাননে নেতাকাকুর দেশটি ব্যাপক অ্যাটাক করেছে। তো নেতাকাকুর বাহিনী আইডিএফ দক্ষিণ লেবাননে প্রবেশ করেছে। এরকম কয়েকটি জায়গা তারা প্রবেশ করে সেই জায়গাগুলো দখল করছে গাজার মতো। ফিলিস্তিনে যেভাবে দখল করেছে, এই দখল প্রক্রিয়ায় নেমেছে তারা। মাঝখানে কিছুটা মার খেলো, ধরা খেলো, কিছুটা পথ থেকে সরে গেল, পিছু হুটে গেল হিজবুল বাহিনী। এটি ছিল তাদের একটা কৌশল। এখন তারা ড্রোন, মিসাইল, রকেট নিয়ে একযোগে বিভিন্ন পয়েন্ট থেকে অ্যাটাক শুরু করেছে। যে জায়গাগুলো দখল করেছে নেতাকাকুর বাহিনীগুলো, সেখানে ড্রোন পাঠিয়ে পাঠিয়ে একটার পর একটা শত্রুকে ওপারে পাঠাচ্ছে কে? আমাদের হিজবুল বাহিনী। আজকেও ড্রোনের কিছু ভিডিও তারা রিলিজ করেছে। আল মায়াদিন সহ কয়েকটি গণমাধ্যমে দেখলাম, লেবাননের গণমাধ্যম আল মায়াদিন, তারা বলছে যে বিভিন্ন জায়গায় হিজবুল বাহিনী নেতা বাহিনীকে ধোলাই দিচ্ছে, অনেকগুলোকে ওপারে পাঠিয়েছে, অনেক হতাহত হয়েছে। রকেট গুলো তাদের খুঁজে খুঁজে মারছে, যারা জঙ্গলে পালিয়েছিল তাদেরকে মারছে, যারা যেখানে গেছে সেখানে, মানে খুঁজে 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 এখন অ্যাটাক চালাচ্ছে। আমাদের হিজবুল বাহিনী তো বলছেন হিজবুল্লাহ। তো মোটামুটি কয়েকদিন তারা একটু সুখকর অবস্থায় ছিল আমাদের নেতানিয়াহু সাহেব, এখন আবার হিজবুল বাহিনীর ধোলাইতে তারা এখন পালাতে শুরু করছে, যে যার মতো করে এদিক ওদিক পালাচ্ছে। দর্শক, যখন ট্রাম্প চীনে, তখন ভারতে পা রাখছেন আব্বাস আরাকচি ব্রিক্স সম্মেলনে। তো চীন ট্রাম্পের সাথে কিছু বৈঠকে কিছু বিষয় সিদ্ধান্ত এক হয়েছে। তারা বলছে হরমুজ প্রণালী টোলের বাইরে রাখা উচিত, ব্লাব ব্লাব ব্লাব, এগুলো চীন বলবি স্বাভাবিক। পাশাপাশি তিনি যুদ্ধ বন্ধের ব্যাপারেও বলছেন যে আমি ইরানের সাথে কথা বলবো, বাট ইরান কি করবে সেটা ইরানের সিদ্ধান্ত। তবে ইরান হরমুজে টোল নেক, এটা আমি চাই না, এরকম কিছু বক্তব্য আসছে। তারপর তিনি বলছে যে মানে এমন, এই কথাগুলো বলা লাগে। তবে তিনি চীন আমেরিকাকে আবার একটু শাসিয়েও বলছে যে আপনি এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আপনি তাইওয়ান ইস্যু ছেড়ে আপনি আপনার দেশে ফেরত যান। আপনি যদি তাইওয়ান ইস্যুতে কোনো রকম ঝামেলা করতে চান, তাহলে এই অঞ্চলে ইরান নয়, এর চেয়ে বড় ফ্যাক্টর হয়ে যাবে চীন, যেটাকে আপনি সামলাতে আপনার জন্য খুব কষ্ট হয়ে যাবে। তাইওয়ান ইস্যুতে আপনি নাক গলাবেন না। তাইওয়ান আমরা যেভাবে চাই সেভাবে হবে। আপনি যে স্বাধীন তাইওয়ান তৈরি করতে চান, এটা সম্ভব নয়। আর এই স্বপ্ন যদি আপনার থাকে, সেই স্বপ্ন মুছে ফেলেন। অর্থাৎ ট্রাম্পকে কড়া ভাষায় শি জিনপিং থ্রেট দিয়েছে, এটা নিয়ে আমি আজকে দুপুরের ভিডিওতে বলে দিয়েছি আপনাদের, প্রিয় দর্শক। তো এই পরিস্থিতিতে ব্রিক্স সম্মেলনে ভারত আছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকাকে কিভাবে কাবু করা যায় তার অনেক রকম পরিকল্পনা তৈরি হচ্ছে। এবং ওয়ার্ল্ড অর্ডার পরিবর্তনে ডলারের পরিবর্তে কিভাবে নিজস্ব রুপিতে এক একটা দেশ লেনদেন করতে পারে, বাণিজ্য করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এই ব্রিক্স সম্মেলনে ইরান তার মিত্রদেরকে বলছে যে তোমরা আমাদের পাশে দাঁড়াও, আমাদের উপর যে হামলা হয়েছে এই হামলার বিরোধিতা করো এবং বিশ্বকে বলো, স্টেটমেন্ট দাও, তোমরা বলো যে তোমরা এই হামলার বিরুদ্ধে, আমাদের স্কুলে শিশুদের মারছে, এটার বিরুদ্ধে তোমরা দাঁড়াও। তো আমরা দেখতে চাই ব্রিক্স সম্মেলনে ইরানের পক্ষে কারা কারা দাঁড়ায়। যারা দাঁড়াবে, আগামী দিন হরমুজ প্রণালী তাদের জন্য সহজ হবে, আর যারা দাঁড়াবে না তাদের জন্য কঠিন হবে। কারণ ইরান বলে দিয়েছে হরমুজ প্রণালী আমেরিকা এবং ইসরায়েলের জন্য নিষিদ্ধ এবং তার মিত্রদের জন্য নিষিদ্ধ, বাকি সবার জন্য খোলা। জাস্ট ফি দেবেন, চলে যাবেন, কারোর জন্য এটি আর কঠিন কিছু হবে না। পাশাপাশি 24 সেপ্টেম্বর আমাদের চীনের রাষ্ট্রপ্রধান শি জিনপিংকে সপরিবারে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা দাওয়াত করেছেন। তিনি যাবেন কি যাবেন না সেটা তার বিষয়, বাট 24 সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্টের সময়সূচি দেখে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে দাওয়াত করেছেন। মনে হচ্ছে দুজনের মধ্যে ভালোবাসার একটা ভালো সম্পর্ক সৃষ্টি হচ্ছে, বাট এটি হওয়া ভালো। চীন বলছে যে আমরা যদি নিজেদের মধ্যে দূরত্ব গুছিয়ে নিতে পারি, পৃথিবী একটি স্বাভাবিক পরিস্থিতিতে আসবে। আমাদের মধ্যে বিরোধের মূল কারণ যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলো আমরা সমাধান করতে পারি। তবে চীন
ইরানের বিষয়ে খুব বড় রকম বাধা সৃষ্টি করছে না বা করবে না। কারণ কি? ট্রাম্প যখন চীনে, ইরান তখন ভারতে। প্রতিটা রাষ্ট্র তার নিজস্ব স্বার্থের উপর ডিপেন্ড করে চলে। চীন তার নিজের প্রয়োজনে ইরানকে ছাড়বে না, এবং এই যে লড়াইটা হলো, এই লড়াইতে ইরানের যতটুকু লাভ হয়েছে তার চেয়ে বেশি চীন রাশিয়ার হয়েছে। সো ট্রাম্পকে মুখে যাই বলুক চীন, টেবিল টকে যাই হোক না কেন, ইরানকে দিন শেষে কোন বার্তাটি দিবে সেটি হলো মূল কথা। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।